This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর জ্যাক দ্য রিপার বলে একজনের কথা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, মানে মনে পড়িয়ে দিতে ইচ্ছে করছে আর কি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হয়তো নৃশংসতম যতজন ওই সিরিয়াল কিলার জন্মেছে না, এই লোকটা তার মধ্যে বোধহয় সবার আগে থাকবে। ওই পলাশির প্রান্তরে যখন এদেশের স্বাধীনতা সূর্য অস্ত গেল, তার প্রায় 100 বছর পর লন্ডনে ইংরেজদের হাড়ে দুব্বো গজিয়ে দিয়েছিল এই জ্যাক দ্য রিপার। কারণ বছর খানেকেরও কম সময় লন্ডন শহরে 5 জনকে খুন করেছিল একভাবে, এক কায়দায়, এবং প্রত্যেকটা অত্যন্ত নৃশংস। প্রত্যেককে খুন করা হয়েছিল কীভাবে জানেন? গলার থেকে পেট পর্যন্ত চিরে দিয়ে। আজ এই জ্যাক দ্য রিপারের কথাটা কেন মনে পড়লো এবার আপনারা এটা ভাবতে বসেছেন তো? মনে পড়লো তার কারণ একজন মনে পড়ালো, তার নাম সোহরাব। ওই জ্যাক দ্য রিপারের মতো সোহরাবও সিরিয়াল কিলার। বলা ভালো সোহরাব জ্যাক দ্য রিপারের থেকেও এক কাঠি ওপরে। জ্যাক দ্য রিপার তো 5 জনকে খুন করেছিল, আর এই সোহরাব সে 6 খুন করেছে। আর তার মধ্যে একদিনে পর 3 জন। ভাবা যায়? দেখুন, উত্তরপ্রদেশের এই সিরিয়াল কিলার সে কতটা নৃশংস, কজনকে কিভাবে খুন করেছে, এটা তো নিয়ে যাদের ভাবনা চিন্তা করার তারা ভাবনা চিন্তা করবেনই। কিন্তু বড় কথাটা কি জানেন? এই সিরিয়াল কিলারকে পুলিশ গ্রেফতার করেছে আমাদের কলকাতার থেকে। এবার বুঝতে পারছিলেন? রাস্তাঘাটে চলে বেড়াচ্ছেন, আসলে আপনি ঘর করছেন একজন সিরিয়াল কিলারের সঙ্গে। হয়তো আপনার পাশের জনই সে সোহরাব। দিল্লি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা এসে এই সোহরাবকে ধরার পর কি জানা গেছে জানেন? জানা গেছে ওই 1888 সালে ওই লন্ডনে যেরকম জ্যাক দ্য রিপার ছিল, তেমনি এই 2025 সালে কলকাতা শহরের পথে ঘাটে এতদিন ধরে অনায়াসে ঘুরে বেরিয়েছে এই সোহরাবের মতো খুনে। কি হলো বলুন তো? এই যাবতীয় যেখানে যত দেখি, যত মানে খারাপ লোকজন আর কি, তারা সবাই কলকাতায় চলে আসছে লুকিয়ে থাকতে। মানে এরম যদি চলতে থাকে, আপনি ভাবুন, এবার তো সবাই জেনে যাবে যে কোথাও কোনো জায়গায় কিছু ঘটলে যদি সেখানে অপরাধী পালিয়ে যায়, তাকে খুঁজতে ভারতের আর কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, কলকাতায় চলে এলে ঠিক পেয়ে যাওয়া যাবে। এটা কি মানে ভাবুন, এরপরে কি তারা এরমভাবে কলকাতায় এসে নিশ্চিন্তে লুকিয়ে থাকতে পারবে? মাঝখান থেকে আমাদের শহরটাকে এরা বদনাম করে দিচ্ছে। দেখুন, দিল্লি পুলিশের এই ক্রাইম ব্রাঞ্চ যদি না আসতো, তাহলে সোহরাব হয়তো কালকেও তার অ্যাপ বাইক নিয়ে আপনার দরজার সামনে অপেক্ষা করত আপনাকে পিক আপ করতে। একদম এটাই ঘটনা। ওই বিভিন্ন যে আপনারা অ্যাপ বাইকে করে যাতায়াত করেন কলকাতায়, সেই রকম একটা অ্যাপ বাইক চালানো শুরু করেছিল এই সোহরাব। গত কয়েক মাস ধরেই কাজটা করছিল। অথচ দেখুন, এর আগেও একবার পুলিশের হাতে ধরা পড়েছিল, কিন্তু গত জুনে একবার যখন প্যারোলে ছাড়া পেয়েছিল, তারপরেই পুলিশকে ধোকা দিয়ে পালিয়ে এসছে। এবার পালানোর জন্য সে কিন্তু প্রথমে এক্সপ্লোর করেছে, খুঁজে দেখেছে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকার পক্ষে ভালো জায়গা কোথায়। প্রথমে নেপালে গেছিল, হয়নি। তারপর নেপাল থেকে এদিক ওদিক এখানে সেখানে ঘুরেছে। তারপরে এসছে এ রাজ্যে, এসে কলকাতায়। আর কলকাতায় এসেই সোহরাব ওই অ্যাপ বাইক চালানোর কাজটা পেয়ে গেছিল। এবার কেউ যদি বলে এইরকম একজন ডাক সাইটে খুনি যে এ রাজ্যে গা ঢাকা দিয়েছিল, সেটা কেউ জানতো না। মানে আমি নিশ্চিত এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আছে, এবং মুখ দিয়ে হয়তো এটাই সবার আগে বেরোয়। আমারও বেরিয়েছে, কেউ জানতো না এরকম একটা লোক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে, এই রকম প্রশ্নগুলো করে বসলে এখন তো আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের পাল্টা প্রশ্ন শুনতে হবে। এই যে এত বাংলাদেশি রাজ্যে গা ঢাকা দিয়ে আছে, নেতা বালতি হাতে আপনার আমার বাড়ির কাজে সাহায্য করেছে, বা সকালবেলা
ওই নোংরা টোংরা বাড়ির থেকে তুলে নিয়ে সব চলে গেছে, অথবা কাগজ কুড়োনোর বস্তা হাতে পাড়ায় পাড়ায় এসছে, এটাও তো কেউ জানতো না। সত্যিই তো উত্তর 24 পরগনার কলকাতার একটা বড় অংশে নাকি হঠাৎ করেই ওই রহিমার মা বা মালতীর মায়েদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার বাড়িতে কাজের লোক না এলে, আমি সেদিন দেখছিলাম একটা রিল আর কি, বাড়িতে কাজের লোক না এলে কীরকম মুখের এক্সপ্রেশন হয়, কি অবস্থা হয়, তাতে গৃহিণীরা যা রকম সব বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়েছেন সেগুলো আর রিলে খুঁজতে হবে না, যে যার বাড়িতে গিয়ে খুঁজে দেখুন, যারা ওই কলকাতা লাগোয়া ওই সমস্ত অঞ্চল, নিউ টাউন, থ্রি টাউন বা বিরাটি এইরকম অঞ্চলগুলোয় থাকেন, মানে কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা, সেখানে নিজেদের বাড়ির গৃহিণীদের দেখলেই আপনারা বুঝতে পারবেন অধিকাংশ বাড়িতেই একই অবস্থা। আজ উত্তর 24 পরগনার দুটো জায়গায় আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, জানেন তো, দেখতে যে সত্যি ব্যাপারটা কেন হলো। মানে অঙ্ক ওই ব্যাক ক্যালকুলেশনে মেলানোর একটা ব্যাপার থাকে না, আমরাও ব্যাক ক্যালকুলেশন শুরু করেছিলাম, তার কারণ আমরা শুনতে পাচ্ছিলাম যে এখানে ওই লোক বিভিন্ন জায়গাতে কাজের লোক হঠাৎ হাওয়া হয়ে গেছে, আর ওইদিকে শুনছিলাম সীমান্তের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের ভিড় জমছে, তারা সবাই নাকি বাংলাদেশে ব্যাক টু প্যাভিলিয়ন। এবার এই দুটোর মধ্যে যোগসূত্র আছে কিনা সেটা খুঁজতেই আমরা তো আমাদের লোক পাঠিয়েছিলাম অঙ্কটা মেলে কিনা দেখার জন্য, এবং সব জায়গার থেকে একটাই উত্তর এসছে, ঘরে ঘরে তালা। ওই ঘরের ছেলে মেয়েরা নাকি, ওই ঘরের ছেলে ঘরের মেয়ে, তারা যে যার ঘরে ফিরে গেছে বা যাওয়ার চেষ্টা করছে, যে ঘরের নাম বাংলাদেশ। খুপড়ি খুপড়ি ঘর, পায়রার খোপের মতো, একটার গায়ে আর একটা, বেশিরভাগই ভাড়ার। বিরাটির ওল্ড বাঁকড়া রোডে এইরকম বেশ কিছু ঘর এখন তালা বন্ধ। কোথায় গেল ভাড়াটেরা? সব বাংলাদেশের ছিল, বাংলাদেশ চলে গেছে। বাংলাদেশ ছিল 4-5 ঘর, ওরা চলে গেছে। বলেন কি আব্দুল, বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশে চলে গেছে? তাহলে কেন গেল সেটাও তো জানতে হচ্ছে। গন্ডগোল লাগানো বললে সব আস্তে আস্তে মানে এসআইয়ের আতঙ্কে সব চলে গেল। হ্যাঁ, শুধু আব্দুল বা আফজলদের প্রতিবেশীরাই নয়, নিউ টাউনের আটঘরা বস্তির মুজিবরের পড়শিদের অনেকেই এখন ভাগালবা। আস্তে ওদের কাছে জিজ্ঞাসা করতাম, বলতে হ্যাঁ আমরা বাংলাদেশে আছি, এখানে নোংরা কাজ করছি, আমরা থাকবো না, আমাদের সমস্যা হবে, এবার হচ্ছে আমার তো ডকুমেন্ট নাই, আমরা তো থাকতে পারবো না, এমনি বাড়ি করতে হবে, তো আমরা আগে চলে যাচ্ছি। তালা বন্ধ করে চলে গেছে, এই যে তালা বন্ধ, এরা চলে গেছে। ওই ঘরটা নেই, ওরা চলে গেছে, ওই পাশের ঘরটা। আচ্ছা, এরাও কি বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, এরা সব বাংলাদেশে আসছিল, ওরা আবার চলে গেছে। বিরাটির ওল্ড বাঁকড়া রোডের বস্তির মতোই আটঘরা বস্তির বহু খুপচি ঘর এখন তালা বন্ধ। এখানে যারা থাকতেন তারা অনেকেই নাকি আবর্জনা কোড়ানোর কাজ করতেন, পাড়ায় পাড়ায় ঘুরতেন লোহা ভাঙা টিন ভাঙা কিনবেন বলে। সোজা কথায় এরা ছিলেন কাবাড়িওয়ালা, যারা কারবার ফেলে রেখে বাংলাদেশে চলে গেছেন বলে যে মুজিবর দাবি করলেন, সেই মুজিবর নিজেও বাংলাদেশি। আমার বাড়ি ছিল খুলনা। আচ্ছা, আমার নদী ভাঙনে আমার বাড়ি ঘর ছিল না, এখনও আমার ওখানে কোনো জায়গা জমি নেই, কিছু নাই, আর আমি ওখানে দেশে যাই না, ঘুরতে ফিরতে মানুষ যাচ্ছে, আমিও যাই না। 2002 সালে ভারতে আসার পর মুজিবর ভোটার কার্ডই শুধু বানাতে পারেননি, বাকি সব কাগজপত্র যে তৈরি হয়ে গেছে সেটা নিজে মুখেই জানাচ্ছেন। আমার কথা ছিল, ওটা হয়নি, এমনি আমার আধার কার্ডটা রয়েছে। 2002-এ খুলনা থেকে পরিবার নিয়ে এসেছিলেন মুজিবর। 2002 সালের ভোটার লিস্ট ধরেই হচ্ছে এসআইআর। মুজিবরের টেনশন বাংলাদেশি পরিচয় লুকিয়ে থাকা হবে কিনা তা নিয়ে। তাহলে দুশ্চিন্তা হচ্ছে, এই যে এসআইআর হচ্ছে বলছে, তো দুশ্চিন্তা হবে, ভোটার কার্ডটা নেই, এইগুলো দুশ্চিন্তা। কলকাতায় ধরা পড়া ওই উত্তরপ্রদেশের সিরিয়াল কিলার সোহরাবও কিন্তু সব নথিপত্র বানিয়ে ফেলেছিল। কি অদ্ভুত বিল্লা, জাল নথি বানিয়ে সেইটা দিয়ে এখানে অ্যাপ বাইক চালানোর কাজ জুটিয়েছিল। এবার ভাবুন, বিভিন্ন জায়গায় লুকোনোর চেষ্টা করলো, পারলো না। কলকাতায় এসে মনে হলো এখানে লুকোনো যায়, এবং কয়েক মাসের মধ্যে সে এখানে সব কাগজপত্র বানিয়ে ফেললো।
মানে গোটা ভারতের এখন ইন্টারন্যাশনাল মার্কেটে লোকজন সবাই জেনে গেছে, যদি কারোর কোনো পরিচয়পত্রের দরকার হয় কলকাতায় চলে এলে সব পেয়ে যাওয়া যাবে। দেখুন, সৌরভ বানিয়েছিল, এখানে মুজিবর বানিয়েছে, সব বানিয়ে ফেলেছে। পুলিশ এখন খোঁজ করছে যে কি করে কোন সোর্সে আসল পরিচয় লুকিয়ে সৌরভ এখনকার কাগজপত্র তৈরি করেছিল সেই বিষয়। আমার ধারণা খুব বেশি খাটাখাটনি তাদের করতে হবে না যদি সত্যি খুঁজতে চায়। যেখানে কাগজ বানানোটা মানে পরিচয়পত্র বানানোটা এত সহজ, সেখানেই পরিচয়পত্র বানানোটা কুটির শিল্পের মতো ব্যাপার হয়ে গেছে। যে কোনো কুটিরে বা কোটরে হাত দিলেই হয়তো কোনো না কোনো রকম কাগজ তৈরির কুশীলব তারা পেয়ে যাবে। একটু জাস্ট খুঁজতে হবে কষ্ট করে, এই যা, বেশি অল্প। দেখুন, বাংলাদেশের খুলনার বাসিন্দা মুজিবর কি করে ভোটার কার্ডটায় নাম তুলতে, ভোটার তালিকাটায় নাম তুলতে পারেনি, বাকি সব কাগজ টাগজ বানালেন, সেই খবরটা পাওয়ার পর নিশ্চয়ই খোঁজ খবর করবেন কেউ কেউ। মুজিবর নিজের মুখেই তো স্বীকার করেছেন বাংলাদেশ থেকে এসেছিলেন 2002 সালে। তার মানে সেই বামফ্রন্টের আমল থেকে মুজিবর এ রাজ্যে রয়েছেন কি করে? এসআইআর শুরু হতে অন্যান্য বাংলাদেশিরা পালালেও মুজিবর পালাননি কেন? পালাননি তার দুটো কারণ। প্রথম কারণটা একদম মানবিক, বুঝতেই পারছেন, যার এদেশেও কিছু নেই, ও দেশেও কিছু নেই, গোটা বিশ্বটাই তার জন্য থাকার জায়গা, তাই ওই দেশে যাওয়ার কোনো পিছুটান তার নেই, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে নিশ্চয়ই ওই দেশের থেকে ভালো আছেন, সেই জন্যে থাকছেন। সাহস পাচ্ছেন কোত্থেকে? অন্তত এই এসআইআরের বাজারে, যেখানে তার প্রতিবেশী সবাই বাড়িতে তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিশ্চিত থেকে যাওয়ার সাহস কোত্থেকে পাচ্ছেন? হয়তো ভাবছেন তার যেহেতু ওই ভোটার তালিকায় নাম নেই, যেহেতু ভোটার কার্ড নেই, তাই এসআইআরের ফাঁড়াটা কেটে গেলেও যেতে পারে, তাকে হয়তো ধরপাকড় করা হবে না বা খোঁজ খবর করা হবে না, এরকম একটা ব্যাপার হয়তো তার মধ্যে ধারণাটা রয়েছে। অথবা মুজিবরের অন্যান্য যে নথিগুলো রয়েছে সেগুলো হয়তো এমন কারোর নাম ওর মধ্যে ব্যবহার করা হয়েছে, হয়তো মুজিবরের বাবার নামের হিসেবে এমন কারোর নাম ব্যবহার করা হয়েছে যিনি সত্যিকারের ভারতীয়, এখানকার বাসিন্দা। হয়তো খুঁজলে তার 2002 সালের ওই ভোটার তালিকায় নামটাও পাওয়া যাবে। মুজিবরের নাম ভোটার তালিকায় ওঠেনি তো কী হয়েছে? এমনটা যে হয়নি তার গ্যারান্টি কি? দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের এক প্রত্যন্ত গ্রামে এক বাংলাদেশির খোঁজ আপনাদের দিয়েছিলাম, যিনি তার খুড় শ্বশুরের নাম বাবার নামের জায়গায় বসিয়ে আধার থেকে ভোটার সমস্ত কাগজপত্র বাড়িয়ে ফেলেছেন। এবার তার আগে মুর্শিদাবাদ আর মালদাতেও এরকম কয়েকজনের নাম পাওয়া গেছিল, যারা শ্বশুরকে বাবা অথবা বাড়িওয়ালাকে বাবা বানিয়ে কাগজপত্র সব রেডি করে ফেলেছেন, এরকম অভিযোগ উঠেছিল। এবার এদের মতো কাউকে এসআইআরে চিহ্নিত করাটা কতটা কঠিন ভাবুন তো। এবং তার থেকেও বড় কথা, এরকম কতজন রয়েছে এটা ভেবে আবার আপনাদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে। আমরা জানি যে তার মানে এরকম তো তারপর করে যদি ফেলে, তাহলে তো অসংখ্য লোক এমনি মানে পরে এসে বাংলাদেশ থেকে এসে এদেশের বৈধ নাগরিক হয়ে যাবেন। একবার যদি 2002-এ বাবার নাম দেখিয়ে দিতে পারে, দিয়ে তার এখানে বৈধতাটা হয়ে যায়, তাহলে তাকে তো আর ঠেলে পাঠাবে কি? এটাতে অবশ্য খুব বেশি দুশ্চিন্তা করার কারণ নেই। এটা একটুখানি হয়তো আপনাদের দুশ্চিন্তা আমিই কমিয়ে দিতে পারি। তার কারণ এই লোকেরা যখন এসছিলেন, এসে যখন এই আধার কার্ড বা ভোটার তালিকায় নামটাম তুলেছেন, তখন প্রাথমিক উদ্দেশ্যই ছিল এদেশের সমস্ত সম্পদ, এদেশের সমস্ত সুযোগ সুবিধা এগুলো ভোগ করা। তখন কিন্তু এই এসআইআর যে হবে এবং এসআইআরের এই ধারা থাকবে, এইভাবে খোঁজখবর করা হবে, এটা তারা নিশ্চিতভাবেই জানতেন না। মানে এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই এরা আসেননি। তাহলে অত ভেবে ওই এখানকার লোককে 2002 সালেকার নাম ওই ভোটার তালিকায় রয়েছে এরকম লোক খুঁজে বাবার নামের জায়গায় পুট করবেন, এরকম হওয়ার সম্ভাবনাটা খুব বেশি না। কিছু লোক করেছেন, খুব বেশি হয়তো নিশ্চিতভাবেই করেননি। যখন সহজে পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে, তখন সেই জায়গায় নিজের বাবার নাম দিতে কী আর অসুবিধা হয়েছে, তাই নিজেদের পরিচয়টা হয়তো ইনট্যাক্টই রেখেছেন। এখন এসআইআরে ফেসে গেছেন, কিন্তু যারা ওরকম বাবার নামটা বদলে দিয়েছেন তাদের ধরাটা যে কতটা কঠিন সেটা ওই বিএলওরা জানেন। দেখুন, বিজেপি সহ বিরোধীরা যে অভিযোগটা করছে সেটা যদি সত্যি হয়, তাহলে তো ধরতে হবে এই সমস্ত বাংলাদেশিরা
এই যে জিনিসপত্রগুলো বানিয়ে ফেলে মানে নিজেদের বৈধ করার জন্য আধার, ভোটার, পাসপোর্ট যা যা হতে পারে সব বানিয়ে ফেলেছে, তার পেছনে ওই শাসক দলের মদত আছে বলে বিজেপির অভিযোগ। এবার সেটা যদি হয়, ভাবুন তো ওই বিএলওদের খুঁজে বার করতে গিয়ে কতটা সাহস হবে এই শাসকের বিরুদ্ধে যেতে, বিশেষ করে যখন সমীক্ষার কাজে শোনা যাচ্ছে বিএলওকে ঘিরে থাকছে অসংখ্য বিএলএ, মানে একজন বিএলএ বা প্রত্যেক দল থেকে একজন করে বিএলএ থাকার কথা, কিন্তু তার বদলে নাকি অসংখ্য বহু জায়গাতেই এই অভিযোগ তো এসছে যে শাসক দলের প্রচুর নেতা কর্মী ঘিরে টিরে থাকছে। হুমকি দেওয়া হচ্ছে বলেও তো বিএলওরা বিভিন্ন জায়গায় যে অভিযোগ করেছেন বলে নির্বাচন দপ্তর থেকেই জানা গেছে। বেশ কিছু লোকের বিরুদ্ধে তো এফআইআর পর্যন্ত করতে বলেছে, হয়েছে কিনা আমরা জানি না। এই জায়গাতে এই বিএলওদের সমস্যা জানেন তো, তাদের নিরাপত্তার জন্য যে ঠিক কি করা হচ্ছে সে ব্যাপারে অধিকাংশ জায়গাতেই কোনো বাড়তি তথ্য তাদের কাছে নেই। সুতরাং চাচা আপন প্রাণ বাঁচা এই থিওরিতে যদি বিএলওরাও বিশ্বাস করতে শুরু করেন, সত্যি কথা বলুন তো তাদের দোষ দেওয়া যাবে? তারাও তো আপনার আমার মতো ছাপোষা মানুষ, কি অধিকাংশই হয়তো বিভিন্ন স্কুল টুলে চাকরি করেন, শিক্ষক। এবার তারা ওই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো একটা কাজ বলে মনে করছেন এটাকে। সেখানে গিয়ে কে যেচে অশান্তি নিয়ে আসবেন বলুন তো? এই জায়গাটায় হচ্ছে একটা গণ্ডগোলের জায়গা। কিন্তু বিজেপির নেতারা তারা অবশ্য এই সমস্ত অভিযোগগুলো টুকটাক করছেন বটে, কিন্তু এখন বেশ একটা তারা ফেস্টিভ মুডে আছেন জানেন তো। বিশেষ করে ওই ভোট উৎসবে বিহারে এরকম একটা দুর্দান্ত জয় পাওয়ার পর তারা তো সবাই উড়ে বেড়াচ্ছেন এবং তারা মনে করছেন এবার যে মানে কোটি কোটি নাম বাদ যাবে। আমি কোটি কোটি বললাম তার কারণ এটা বিভিন্ন নেতা তারা বিভিন্ন একটা সংখ্যা ধরে নিচ্ছেন। মোটামুটি 1 থেকে 1.5 কোটিতে তারা এখন দাঁড়িয়ে আছেন। এবার এই 1 থেকে 1.5 কোটি নাম বাদ চলে গেলেই তারা যে এবার ভোটটা একদম দাঁড়িয়ে জিতে যাবেন সেটা মোটামুটি তারা সবাই আশাবাদী। কথা বলে দেখুন, প্রত্যেকে একদম কনভিন্সড। এটা যে কতটা তাদের মধ্যে এই আত্মবিশ্বাসটা গেঁথে বসেছে সেটা আজকে বিজেপির ওই সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখুন, বুঝতে পারবেন। একটা কার্টুন শেয়ার করা হয়েছে, যে কার্টুনটা বলছে বাংলার শাসক নাকি এখন থরহরি কম্পমান, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখন ভীষণ চিন্তিত। তার কারণটা কি? কারণটা হচ্ছে এসআইআর। সোজা কথায় বিজেপি দাবি করছে এসআইআর হলো সেই আলপিন যেটা তৃণমূলের বেলুন চুপসে দেওয়ার জন্যে নাকি যথেষ্ট। প্রশ্ন একটাই, তাহলে ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসবে নাকি ইলেকশন কমিশন? এইটা কিছুতেই বুঝে উঠতে পারছি না জানেন তো। কিছু অন্য ছবি ব্যবহার করে অপপ্রচার হচ্ছে। 2 নম্বর হচ্ছে, যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে? বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না। ওরা বলে বর্ডার খুলে রেখেছ, আমরা বলি মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি দেয়নি, তুমি বর্ডার খুলে রেখেছ, জমি না দিয়ে ওদের আসার সুযোগ করে দিয়েছ। আমরা আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে। দেখুন, শুভেন্দু অধিকারীর কথার থেকে দুটো জিনিস মোটামুটি বোঝা যাচ্ছে। প্রথমত এসআইআর এর ভয়ে যে অনুপ্রবেশকারীরা আপাতত বাংলা ছেড়ে পালাচ্ছে এ ব্যাপারে তারা নিশ্চিত, এবং দ্বিতীয়ত এর পরেও যে বেশ কিছু বাংলাদেশি মুসলিম বা রোহিঙ্গা থেকে যাবেন এ ব্যাপারেও তারা নিশ্চিত। এবারে যারা থেকে যাবেন এই পার্টটা যেটা বলা হচ্ছে সেটা তারা তাদের ওই নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ইনক্লুড করবেন বলে রেখে দিচ্ছেন কি না এটা আমরা জানি না। কারণ পরিষ্কার কথা, এই যারা থেকে যাবেন তাদের দেশ ছাড়া করতে হলে, অর্থাৎ দেশটাকে অনুপ্রবেশকারী শূন্য করতে গেলে বিজেপিকেই যে আনতে হবে এটা তারা বুঝিয়ে দিতে চাইছেন।
মানে এটা একটা নির্বাচনী প্রতিশ্রুতি যে বিজেপি সরকার একবার চলে এলে রাজ্যটা পুরো স্যানিটাইজড হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন বিজেপির নেতাদের কৌশলটা পুরোটাই এসআইআর কেন্দ্রিক। এবার এসআইআর একটা এমন ওই বললাম আমরা যে ওই করোনার সময় স্যানিটাইজারের তো ভীষণ ভক্ত হয়ে গেছিলাম, কোন স্যানিটাইজার কত ভালো এই নিয়ে কত মাথা ঘামিয়েছি। তো বিজেপি নেতাদের কাছে এখন এসআইআর হলো স্যানিটাইজার, সেটা ঘষে দিলেই যাবতীয় ওই জীবাণু টিবাণু মরে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। কিন্তু মুশকিল হচ্ছে সেই সময় তো অনেক কিছু পড়ছিলাম আমরা, এটাও তখন পড়েছিলাম যে এই স্যানিটাইজারেরও আবার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারোর হাতে চুলকুনি হচ্ছে বা বিভিন্ন রকম জিনিসপত্র হচ্ছে, এটাও কিন্তু সেই সময় আমরা জানতে পেরেছিলাম। তো এই সমস্ত দেখে মনে হচ্ছে এসআইআরেরও এরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মানে সাইড এফেক্ট নেই তো, মানে যেটা হয়তো শুভেন্দু অধিকারীরা হিসেবের মধ্যে ধরছেন না বা একটু খাটো করে দেখছেন। দেখুন, এসআইআরের জন্য অনুপ্রবেশকারীদের পালানোর কৃতিত্ব যদি বিজেপি দাবি করে তাহলে তারা মোটামুটি অঙ্কটা এইভাবে কষছেন, যারা এখানে ছিলেন অর্থাৎ অনুপ্রবেশকারী মুসলিম তারা সব পালিয়ে গেলেন, এটা তাদের সুবিধে, এটা পুরোটাই তাদের ভোটে সুবিধা দেবে, অর্থাৎ পুরোটাই একটা সংখ্যালঘু কেন্দ্রিক ব্যাপার আর কি, যে এরাই পুরো ডিফারেন্সটা করে দিয়েছে। এবং এই যে এত লোক চলে যাচ্ছেন, এই কত লোক যাচ্ছেন তার একটা মোটামুটি অঙ্ক ইলেকশন কমিশন দেওয়ার আগে তারা দিয়ে দেবেন, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু পুরো বিষয়টা কি শুধু ওই এক পেশে কৃতিত্বের মতো ওই সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রেই হচ্ছে? এর প্রভাব অন্যদিকে পড়ছে না তো? এই অনুপ্রবেশকারীদের তাড়ানোর কৃতিত্ব যদি বিজেপির নেতারা নেন তাহলে এসআইআরের ভয় আত্মহত্যার ভাগিদার কে হবে, তার দায় কে নেবে? দেখুন, এসআইআর নিয়ে সব রাজনৈতিক দলই যে যার মতো করে ভয় ডর দেখিয়েছে, এটা আমরা বারবার বলছি, তার একটাই মাত্র কারণ বারবার এই ঘটনাগুলো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। সাধারণ মানুষের যে কী জ্বালা সেটা সাধারণ মানুষই একমাত্র বোঝে। যে যার মতো ভয় পাইয়ে দিয়ে চলে যায়, কখনো আমাদের ভয় পাইয়ে দিয়ে ওই আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে বা অথবা আপনার ওই কার্ডটা বন্ধ হয়ে গেল, অথবা আপনার নামে একটা পার্সেল এসছে, এই পার্সেলের মধ্যে মাদক আছে, আপনাকে জেলে নিয়ে যাব। এই যে বিভিন্ন রকম সাম্প্রতিককালে ভয় দেখে এই জামতারা গ্যাং, এই গ্যাং সে গ্যাং আমাদের কাছ থেকে টাকা পয়সা চুরি করে নেয়, অনলাইনে আমাদের ফ্রড করে, এগুলো তো ভয় থেকে। সবাই কিন্তু ভয় দেখায়, জানেন তো, সাধারণ মানুষকে যত ভয় পাইয়ে দেখা যায়, যত বেশি জুজু দেখিয়ে রাখা যায়, তত সবার জন্যে ভালো। মানে যারা আমাদের কোথাও গিয়ে ডমিনেট করতে চেষ্টা করে, এর মধ্যে রাজনৈতিক দল তো সবসময় চেষ্টা করে, এরা যত ভয় পায় তত কথা শোনে। ফলে সবাই মিলে আমাদের ভয় দেখিয়েছেন, নিজের মতো করে ভয় দেখিয়েছেন, আর তার ফল হচ্ছে এই বারবার আমরা এই একটার পর একটা আত্মহত্যার ঘটনার খবর পাচ্ছি। দেখুন, যদি সত্যি বাংলাদেশি বা রোহিঙ্গারা মুসলিমরা স্বরূপনগর, হাকিমপুর বর্ডারের মতো বর্ডারগুলো দিয়ে বাংলাদেশে ফিরে যায়, তাহলে এসআইআর সফল মানতে তো বাধ্য। এটাই তো হওয়ার কথা, এটা তো বুঝে নেওয়া দরকার। একটা সাংবিধানিক প্রক্রিয়া, সে তার স্বাভাবিক নিয়মে চলবে, সেই নিয়মটাতে যে আটকাবে সে আগেই জানে সে কেন আটকাবে, সে বেআইনি কাজ করছে, ভয় পেয়ে চলে যাবে। আইনকে তো ভয় পায় যারা বেআইনি কাজ করছে তারা, মানে এটাই হওয়ার কথা। আপনারা জানি অন্যরকম ভাবছেন, ব্যাপারটা সেরকম না, আমরা আদর্শ সংজ্ঞাগুলো ধরেই চলছি। কিন্তু তাহলে কলকাতার পুটিয়ারিতে যমুনা মণ্ডল বলে যে বৃদ্ধা মারা গেলেন, যার পরিবার দাবি করলো এসআইআরের আতঙ্কেই তিনি আত্মঘাতী হয়েছেন, তিনি এতটা ভয় পেলেন কেন? একজন ছাপোষা বাঙালি, একজন সাধারণ ঘরের মহিলা, তিনি তো বেআইনি কিছু করেননি, তাহলে ভয়টা পেলেন কেন? তার মনের মধ্যে ভয়টাকে ঢোকাল। অথবা তাদের মনের ভয় কাটানোর ব্যবস্থাটা যে কেউ করেনি, সেটা নির্বাচন কমিশন হোক বা রাজনৈতিক দলগুলো, এইভাবেও ব্যাপারটা দেখা যেতে পারে।
দায় তো সবার, এটা তো কেউ এড়িয়ে যেতে পারবেন না, তাই না? দেখুন, একটা জিনিস বুঝতে পারছি, লোকের মধ্যে একটা সাংবিধানিক প্রক্রিয়া চালানোর সময় সেই প্রক্রিয়ার যাবতীয় কিছু সম্পর্কে তাদের ওয়াকিবহাল করে দেওয়া এবং অহেতুক আতঙ্কিত যাতে তারা না হন। সবাই যেখানে বলছেন বৈধ কারোর যাতে নাম কাটানো যায়, বৈধ কারোর জন্য নাম কাটা জানা যায়, মানে সবাই বৈধদের নিয়ে তো চিন্তিত, তা তাদের সম্পর্কে তাদের মনের মধ্যে যদি এতটাই সহমর্মিতা থাকে, তাহলে তাদের অকারণ ভয়গুলো কাটানোর জন্য কিন্তু সবাইকে সেখানে উদ্যোগী হওয়া দরকার ছিল। সেটা যদি একজনের ক্ষেত্রেও না হয়ে থাকে, আবার বলছি, সেই দায় কিন্তু নির্বাচন কমিশন থেকে শুরু করে এই রাজনৈতিক দল প্রত্যেকের। ওনার ভোটের কাগজ আসতে দেরি হয়েছে, সামনে বাড়ি এসছে, ভাইয়ের এসছে, এটা আপনার শনিবারের আগে, মানে 10 দিন আগে ওনাদের কার্ড এসছে। ওই ওনার চিন্তা হচ্ছে যে কি হলো, আমাদের ভোটের কার্ড আসলো না, তাহলে কি আমরা এই দেশে থাকতে পারবো না? চিন্তাটা এত গভীর করে ফেলে, একটু কথা নিয়ে ওই 10 দিন ধরে ওইটাকেই আন্দোলন করেছে। দেখুন, কেউ কেউ ভাবতে পারে নিমা এইটুকুনির জন্য এত ভয় পেয়ে গেল, বাবা কি বোকারে। আমরা তো সত্যি বোকা, সাধারণ মানুষ তো বোকাই হয়। সাধারণ মানুষের এই ছোট ছোট ভয়গুলোই তো অনেক বড়। আমরা তো খড়কুটো খুঁজে বেড়াই জন্মের পর থেকে সারাক্ষণ, সেখানে এইরকম একটা গাড্ডা চোখের সামনে দেখতে পেলে, হয়তো ছোট্ট একটা গাড্ডা, সেটাই তো আমাদের কাছে মনে হয় বিরাট গহ্বর। এই বৃদ্ধার ক্ষেত্রেও সেটা হয়েছিল, তার আত্মীয় যেটা বললেন সেটা তো অনেক জায়গাতেই হচ্ছে। একই দিনে হয়তো পাশাপাশি দুটো বাড়িতে, একটা বাড়িতে এসআইআর এর কাগজপত্র আসছে বা বিএলও আসছে, আরেকটা বাড়িতে সেদিন আসছে না, কয়েকদিন পরে আসছে। সাধারণ একটা ঘটনা, এটা প্রক্রিয়া অনুযায়ী এরকমই হতে পারে বা নাও হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু হতে যে পারে এটাই তো ঘটনা। পুটিয়ারির যে পাড়ায় যমুনা মণ্ডল মানে ওই আত্মঘাতী বৃদ্ধা থাকতেন, সেখানে হয়তো তাই হয়েছিল। তার পাশের বাড়িতে আগে কাগজ এসছে, তার কাছে আসেনি, আর তাতেই তিনি ভয় পেয়ে গেছেন, আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এসআইআর এর কাগজ নেই বা এলো না, তাহলে কি ভারত ছাড়তে হবে? একটা ফোবিয়া, আতঙ্ক তাকে গ্রাস করে ফেলেছিল। পাশে তার মানে কেউ দাঁড়ায়নি, তার মন থেকে সেই ভয়টা দূর করার জন্য কেউ উদ্যোগ নেয়নি। এরকম কত বাড়িতে কত বৃদ্ধ এরকম আতঙ্কে ভুগছেন, সে খবরটা কে রাখছে? এমনটা তো হওয়ার কথা নয়। এসআইআর কোনোভাবেই নাগরিকত্ব করার কোনো বিষয় নয়। এই স্বাভাবিক একটা সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে সবাইকে তো এই তথ্যটাই সবার আগে বোঝানোর দরকার ছিল। এটা অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে, এটাই নির্দিষ্ট সময় হওয়া অন্তর একটা বিষয়। এগুলো তো বুঝিয়ে দেওয়ার ব্যাপার, কেউ বোঝাননি কেন? দেখুন, এর আগেও 2002 সালে যে এসআইআরটা হয়েছিল এ রাজ্যে, তখন তো এরকম আত্মহত্যা করেছেন বলে শোনা যায়নি, বিহারে শোনা যায়নি। ফলে এই যাবতীয় কিছুর এখানে যে একটা দুর্দান্ত কিছু হচ্ছে, এটা আমাদের বুঝিয়ে দেওয়ার কৃতিত্ব যেরকম রাজনৈতিক নেতারা নিচ্ছেন, ঠিক সেইভাবেই এর সম্পর্কিত যাবতীয় ভুল তথ্য, ভয়, আতঙ্ক, আবার বলছি, এর দায় তাদের নিতে হবে। দেখুন, এই গোটা বিষয়টার মধ্যে আরও একটা জায়গা আছে যেটা ভেবে দেখার মতো। এই যে যমুনা মণ্ডল মারা গেলেন, তিনি তো মুসলিম নন, সংখ্যালঘু নন। এবার তাদের ক্ষেত্রে আলাদা করে একটা ঘোষণা, হিন্দুদের ক্ষেত্রে একটা আলাদা করে ঘোষণা তো কেন্দ্রীয় সরকার করে দিয়েছে। 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে যারা এদেশে এসছেন হিন্দুরা অন্য দেশ থেকে, তাদের কোনো চিন্তা নেই, তারা শরণার্থীর মর্যাদা পাবেন, তাদের দেশ থেকে বার করে দেওয়া হবে না। মানে নিজেদের এই যে একটা বড় পদক্ষেপ এদের মন থেকে ভয় দূর করার জন্য, সেটাও তার মানে এখানকার বিজেপি নেতারা সঠিকভাবে এই মানুষগুলোকে বুঝে উঠতে পারেননি। আরও একটা জায়গা আছে, এই সময়ের মধ্যে যারা আসছেন
তাদের না হয় ফেরত পাঠানো হলো না, কিন্তু নাগরিকত্ব নিয়ে কী হবে? 2014 সাল পর্যন্ত যারা এসছেন তারা কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, কিন্তু তারপর ওই 2014 থেকে 24 সেই সময়টার জন্য কি হবে সেটাও কি সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে? এই সময়ে আসা মানুষজন কি করবেন? দেখুন, এ রাজ্যে মতুয়া ভোটার রয়েছেন 1,80,00,000। 1.5 কোটি 1 কোটি কতজন বাইরে বাদ চলে যাবে এই অঙ্ক কষা হচ্ছে তো, কিন্তু যে 1,80,00,000 মানে প্রায় 2 কোটি মতুয়া ভোটার রয়েছেন তাদের নিয়ে কে কী ভাবছেন? তাদের একটা অংশ তো ঠাকুরবাড়ির ওই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অনশনে বসেছিলেন। SIR এর আগে তাদের নাগরিকত্ব নিশ্চিত হোক এই দাবি করেছিলেন তারা। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ওই মতুয়াদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন। এর জন্য রীতিমতো ক্যাম্প করে মতুয়াদের ধর্মীয় পরিচয়পত্র ইস্যু করেছেন। তা সত্ত্বেও মতুয়াদের আরেকটা অংশ তো তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন শুরু করেছিলেন, যাদের অনশন শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠেছে। তার মানে হিন্দুদের একটা অংশের মধ্যে SIR নিয়ে বিভ্রান্তি রয়েছে। তেমনি বিজেপি যতই সিএ নিয়ে আশ্বাস দিক, মতুয়া সম্প্রদায়ের একটা অংশ সেই আশ্বাসে ভরসা রাখছে না। এটাও তো ঠিক, নাহলে কেন তারা অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন? তাহলে SIR হলে যেরকম একদিকে তৃণমূলের সংখ্যালঘু ভোট কমবে, মানে যেটা বিজেপি আশা করছে, আর অন্যদিকে তারা যেটা আশা করছেন মানে হিন্দু ভোট একজোট হয়ে যাবে, সেখানটাতেও কি গন্ডগোল হয়ে যেতে পারে? মানে SIRটা সবার জন্য কি একটা ধাঁধা হয়ে যেতে পারে? এটাই কিন্তু সব থেকে বড় কথা। আসলে SIR আমাদের রাজ্যের পরিস্থিতিটাকে না ঘোলা জল করে ছেড়ে দিয়েছে, এবং তাতে এখন সব পক্ষই হাত ঢুকিয়ে ঢুকিয়ে মাছ ধরার চেষ্টা করছে। এবং এই জন্যেই ওই ঠাকুরনগরে অসুস্থ মতুয়াদের দেখতে কখনো এপাশে বিজেপি নেতারা যাচ্ছেন, কখনো তৃণমূল নেতারা যাচ্ছেন, কখনো অধীর চৌধুরী যাচ্ছেন, আবার কখনো সুজন চক্রবর্তী যাচ্ছেন। আমরা যে লড়াইটা লড়ছি সেই লড়াইটা আরো বৃহত্তর আকারে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে আমাদের কাজটা সাকসেস। আমাদের মেন হচ্ছে কাজ হওয়া দরকার, আমাদের মানুষগুলো যাতে বেনাগরিক না হয়। ঠাকুরবাড়ির মতুয়া সম্প্রদায় প্রত্যেকের কাছেই একটাই অনুরোধ থাকবে, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, ভারতবর্ষের হোম মিনিস্টার শ্রী অমিত শাহ মহাশয়, তারা বারংবার করে একথা বলেছেন যে ওপার বাংলা থেকে যারা ধর্মীয় কারণে এপার বাংলায় তাদের সমস্ত জমি বাড়ি সম্পত্তি ছেড়ে এপার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছেন বা মাথা গুঁজেছেন, তাদের রক্ষা করার দায় এবং দায়বদ্ধতা হচ্ছে কেন্দ্রের সরকারের। মতুয়া সমাজের ভোট নিয়ে MP হয়ে মন্ত্রী হওয়া শান্তনু ঠাকুর সব ছেড়ে দিয়ে বেড়াতে বেরিয়েছেন লন্ডনে, এবং লন্ডনে গিয়ে আবার আসামের বিজেপি তার মুখ্যমন্ত্রী, যিনি ওখানকার বাংলাভাষী মানুষকে বিপদে ফেলছেন প্রতিদিন, তার সঙ্গে গোপন সলা পরামর্শ করছেন। লন্ডনে শান্তনু ঠাকুর এবং হেমন্ত বিশ্ব শর্মা এই ছবি। অপরাধীরা মানুষের পাশে থাকে না, অপরাধীরা ক্ষমতার জন্য মানুষকে ব্যবহার করে। বিজেপি, তৃণমূল এরা মতুয়া সমাজের মানুষকে দাবার বোরের মতো ব্যবহার করে। ঠাই নাই ছোট সে তরি, রাজ্যের ভোটার তালিকা যেন সোনার তরি। আর তাতে দেখুন ঠাঁই পেতে এখন মরিয়া লড়াই চালাচ্ছে ওই ঠাকুরনগর। রাজনীতির রঙে তাদের মত আর পথ আলাদা হতেই পারে, কিন্তু লক্ষ্য সেটা তো একটাই, দেশের নাগরিক হিসেবে ভোটার তালিকায় নাম তোলা। কিন্তু ওই কবিতার সোনার তরি যেরকম আগেই সোনার ধানে ভরে উঠেছিল, আমাদের ভোটার তালিকাও তো তেমনই আগের থেকেই রাশি রাশি ভোটারে ভরে রয়েছে। বিজেপি দাবি করে আসছে এই ভোটারদের মধ্যে মিশে আছে অনুপ্রবেশকারী অবৈধ ভোটাররা। এবার SIR দিয়ে তাদের নাম ছেটে ফেলার কথা বারবার বলছেন শুভেন্দু সুকান্তরা। বাংলায় ভোটার তালিকায় অস্বাভাবিকভাবে যে সংখ্যা বেড়ে যাচ্ছে, এই প্রশ্নটা তো তুলেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ জহর সরকার। যুক্তি হিসেবে প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক যে অঙ্কের সাহায্য নিয়েছেন, তাতে কিন্তু মোল্লা নাসিরুদ্দিনের একটা বিখ্যাত গল্প মনে পড়ে যাচ্ছে। একবার নাসিরুদ্দিন 1 কেজি মাংস কিনে এনেছিলেন খাবেন বলে, কাবাব খাবেন,
কিন্তু তার গিন্নি রান্না করার পর লোভে পড়ে নিজেই সবটা মাংস খেয়ে ফেলেছে, আর নাসিরুদ্দিনকে বলেছেন যে বেড়াল সবটা খেয়ে ফেলেছে। তো 1 কেজি মাংস বেড়াল খেয়ে ফেলেছে শুনে নাসিরুদ্দিন একটু থমকে গেছেন, তারপরে এক কাণ্ড করেছেন, ওই বেড়ালটাকে ধরে দাঁড়িপাল্লায় চাপিয়ে দিয়েছেন, দেখলেন ওজন ঠিক 1 কেজি। তখন নাসিরুদ্দিন যে প্রশ্নটা করেছিলেন সেটাই একদম এপিক, ঐতিহাসিক প্রশ্ন। বলেন এটা যদি বেড়াল হয় তাহলে মাংসটা কোথায় গেল, আর এটা যদি মাংস হয় তাহলে বেড়ালটা কোথায়? মানে মাংস খাওয়ার পর বেড়ালের তো ও যে ওজন সেটা মাংস প্লাস বেড়ালের ওজন, কিন্তু ওজন তো হয়েছে 1 কেজি, মাংসও ছিল 1 কেজি। সুতরাং আগে এই রকম একটা ওজন দেখে মিথ্যেটা ধরে ফেলেছিলেন নাসিরুদ্দিন, মানে তার মতো করে ব্যাপারটা ধরেছিলেন। এবার ঠিক একই রকমভাবে ভুয়ো ভোটারের উপস্থিতি প্রমাণে জওহরবাবু তুলনা করেছেন 2002 আর 2025-এর ভোটার সংখ্যায়। এবার এখানে অবশ্য ওই বেড়ালের ওজন অনেক বেড়ে গেছে, বুঝলেন তো, মানে ভোটার সংখ্যা অনেক বেড়ে গেছে। পরে বেড়ালের ওজন আগের ওজনের থেকে ওই যা হয়েছে তাতে বেড়ালের 1 কেজি আর মাংসের 1 কেজি, 2 কেজি হলে মোটামুটি হিসেব ঠিকঠাক হয়, সে তো 2 কেজিকেও ছাপিয়ে অনেক কেজি বেশি হয়ে গেছে। তাহলে এবার তো নাসিরুদ্দিনকে নতুন প্রশ্ন করতে হতো, এটা যদি ওই বেড়াল আর মাংস হয় তাহলে বাকিটা কি? দেখুন 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় মোট ভোটার ছিল ওই 4.5 কোটির মতো, 4.58 কোটি। এবার যদি স্বাভাবিক জনসংখ্যার হিসেবে একটা হিসেব আছে যারা আর কি এই সমস্ত কষেন টসেন, হিসেবটা হচ্ছে মোটামুটি জনসংখ্যা 0.83% হারে বেড়ে চলে। এবার এই হারে যদি বাড়ে তাহলে 6 কোটি পর্যন্ত খুব বেশি হলে ভোটার হতে পারে এবার। কিন্তু এখন রাজ্যে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 7.64 কোটি। জহর সরকারের প্রশ্ন, মানে 1.5 কোটি এক্সট্রা, এই 1.5 কোটি বাড়তি ভোটার করতে গেলো, মানে এতদিন ভুয়ো ভোটারের অভিযোগ করতেন বিজেপি নেতারা, এবার সেই অভিযোগই করছেন জহর সরকারের মতো প্রাক্তন দুধে আমলা, যিনি আবার তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন, মানে রাজ্যসভায় গেছিলেন, এবং সব থেকে বড় কথা তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে 2টো লোকসভা ভোট পরিচালনা করেছেন। তাই জহর সরকারের দাবি সহজে উড়িয়ে দিতে পারছে না রাজ্যের শাসক। অঙ্কের অনেকগুলি বিষয় আছে, যার মধ্যে একটা বিষয় হচ্ছে এই যে মানুষ বাড়ার যে বিষয়টি, সেটি সবসময় সরল রৈখিক নয়, অনেক ক্ষেত্রে অসরল রৈখিক হতে পারে। তিনি যে বক্তব্যটি রেখেছেন সেটি একদিকের ভাষ্য, যে ভাষ্যটায় সত্যিই ভোটার লিস্টে অধিকতর নাম আছে। আবার উল্টো দিকে বলতে হবে, এক কথায় আবার বলে দেয়া যে এই 7.5 কোটি ভোটার আদৌ হতে পারে না, তার থেকে 1.5 কোটি ভোটার কম হবে, এটাও যে একেবারে সঠিক তথ্য সেটা এখন বলা যাচ্ছে না। উনি একটা সময় সিও ছিলেন, উনার ধারণা আছে, অভিজ্ঞতা থেকে বলেছেন, কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে ঠিকঠাক করে এসআইআর হলে 1 কোটির বেশি। এটার কারণ 2002-এ যে লাস্ট এসআইআর 26 লাখ দেওয়া হয়েছিল, তারপরে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকেছে, আর এই মৃত ভোটগুলো তৃণমূলী বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে ছাপা হয়। বিজেপি নাচছে এত বাদ যাবে, এত বাদ যাবে, যেটা চলছে সেই প্রসেসে যারা মৃত এবং যাদের নাম আছে বাদ যাবে, তার জন্য এত মানে 0.1% অমুক তমুক না, যে ফিগারটা বাদ যাবে সেটা প্রত্যাশিত, এবং সেটা নিয়ে বিজেপি লাফালাফি করার কোনো কারণ ঘটে। দেখুন মোটামুটি তো বোঝা গেল যে জহর সরকার যে হিসেব দিচ্ছেন তাতে রাজ্যের ভোটার তালিকায় তার মতেও ওই ভুয়ো ভোটারটা প্রায় 1.5 কোটি হতে পারে, তিনিও একটা মোটামুটি অঙ্ক কষেছেন। এবার এটা আবার ঘটনাচক্রের তৃণমূল নেতারা সেভাবে দেখতে চাইছেন না, কারণ তারা এখন এই কত বাদ যাবে সেই অঙ্কের ধারে কাছে পৌঁছতে চাইছেন না। উল্টো দিকে বিজেপির নেতারা আবার কিন্তু এই 1.5 কোটিরই আশেপাশে ঘোরাফেরা করছে। দেখা যাক কে কার সঙ্গে কোন থিওরি মেলাতে পারেন। মোদ্দা কথায় কিছু যে ভূত রয়েছে এটা সবাই মেনে নিচ্ছেন, সেই ভূত তাড়াতেই তো এসআইআর, ভোটার তালিকার ভূত তাড়াতে, সে কথা কমিশন তো প্রথম থেকেই বলে দিচ্ছে। এবার এখানেই আসল জিনিসটা, ভূত তাড়াতে কি লাগে? ওঝা। এবার ওঝা কারা? যাদের ওই মাঠে ঘাটে ভূত তাড়ানোর জন্য পাঠাচ্ছে নির্বাচন কমিশন, মানে বিএলওরা। এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে নিয়ে তারাই
ওই দরজায় দরজায় পৌঁছে গেছেন, কিন্তু গ্রাউন্ড লেভেলে ভূত তাড়ানোর ওঝাদেরই এবার মনে হচ্ছে ভূতে পেয়েছে, জানেন তো। তারা সব বিভিন্ন রকম খেপে মেপে কাণ্ড কারখানা শুরু করে দিয়েছেন, যার প্রধান কারণ হলো অত্যধিক কাজের চাপ। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্মগুলো তারা বিতরণ করেছেন। বাড়ি বাড়ি ঘুরে সেই ফর্ম সঠিকভাবে পূরণ হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে হয়েছে। সন্ধ্যায় ফর্ম নিয়ে বাড়ি ফিরেও নিষ্কৃতি নেই। ভোটারদের দেওয়া তথ্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট পোর্টালে রাত জেগে আপলোড করতে হচ্ছে তাদের। ফলে অনেকেই কিন্তু অভিযোগ করছেন কমিশনের বিরুদ্ধে। শুরুতে নাকি অনলাইনেই আপডেট করার কথাই ছিল না বিএলওদের, কিন্তু সেই কাজটাও পরে তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তারা। এমনকি এই আপলোডের কোনো ট্রেনিং দেওয়া হয়নি এরকমও শোনা যাচ্ছে। ভিডিও দেখে নাকি নিজেদের মতো করে তারা আপলোড করে দিচ্ছেন। এবার এই কাজের জন্য কোনো আলাদা ওই ইকুইপমেন্টসেরও ব্যবস্থা করেনি, মানে ল্যাপটপ ট্যাপটপ তো দিতে হবে যদি আপলোড করতে হয়, সেটাও তাদের ভরসাতেই রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের অ্যাপসের সার্ভার মাঝে মধ্যে ডাউন থাকছে এরকম অভিযোগও কেউ কেউ করেছেন। মোদ্দা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আর 2 সপ্তাহের মধ্যে এসআইআরের যে কাজ শেষ করতে হবে বলে দেওয়া হয়েছে বিএলওদের, সেটা নিয়ে অনেকেই নাজেহাল। শেষ পর্যন্ত এই সময়সীমার মধ্যে কাজ শেষ হওয়া যাবে কিনা, শেষ করা যাবে কিনা সেটা নিয়ে তারা আশঙ্কায় ভুগছেন। এবার খেয়াল করে দেখুন, যাদের ভূত তাড়ানোর কথা, যারা আসছেন বলে, যে ওঝারা আসছেন বলে ভূতেরা আতঙ্কে ভুগছেন, এমনকি যাদের ভূতে ধরেনি তারা শুদ্ধ আতঙ্কে ভুগছেন, সেই ওঝারাও কিন্তু সেই একই রকমভাবে আশঙ্কায় ভুগছেন। মানে একটা সাংবিধানিক প্রক্রিয়া, সেটা তো সাধারণ মানুষকে নিয়ে, সাধারণ মানুষের জন্য, সেটা নিয়ে যদি সমস্ত পক্ষই আতঙ্কিত হয়ে পড়ে তাহলে কিন্তু এটা ধরতে হবে যে গোড়ায় গলদ আছে। একটা সমস্যা তো আমাদের অন ডিউটি, এটা তো সমস্যা হচ্ছে, স্কুলও সামলাতে হচ্ছে আবার শেষে এই কাজও সামলাতে হচ্ছে। আর রিসেন্ট যেটা হচ্ছে মাঝে মাঝে সার্ভার হ্যাং হয়ে যাচ্ছে, তো আপলোড করতে গিয়ে অনেকটা টাইম লেগে যাচ্ছে। এবং সবথেকে বড় সমস্যা যেটা, যে ফটো যেটা আছে, ফটোটা স্ক্যান করতে গিয়ে বেশ টাইম লিখছে, ওটা ঠিকঠাক না আসলে হচ্ছে না, ক্যাপচার নিচ্ছে না। হ্যাঁ, ফলে নেট সার্ভিসও অনেক সময় প্রবলেম হচ্ছে। সমস্যা ফেস করছি ডেটা এন্ট্রির ক্ষেত্রে। ডেটা এন্ট্রিটা আমরা প্রস্তুত ছিলাম না, আমাদেরকে ডেটা এন্ট্রি করতে হবে। আমাদের একটা এই ভিডিও পাঠিয়েছিল, সেখান থেকে আমরা দেখে নিয়ে নিজেদেরকে এক্সপার্ট হয়ে নিজেদেরকেই করতে হবে। এর কোনো নতুন কোনো ট্রেনিং হয়নি, কোনো প্রপার ট্রেনিং হয়নি। না, কোনো প্রপার ট্রেনিং হয়নি। দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন, ব্র্যাড পিটের ছবিটা মুক্তি পেয়েছিল 2008 সালে। ছবিটা কি সপ্তগ্রাম বিধানসভার 86 নম্বর বুথের বিএলও দেখেছেন? দেখতেন যদি তিনি, তাহলে বুঝতে পারতেন, জানেন তো, যে 2008 সালে হলিউডের ছবিতে যা দেখানো হয়েছিল প্রায় সেরকমই অত্যাশ্চর্য ঘটনা তিনি অলরেডি দেখে ফেলেছেন। কি হয়েছিল ওই হলিউডের সিনেমাটায়? এক ঘড়ি নির্মাতা একটা ভুল ঘড়ি তৈরি করেছিলেন যাতে সময় উল্টো দিকে চলে। সেই উল্টো ঘড়ি বেঞ্জামিন বাটনের জীবনের সাথে জুড়ে যায়। ফলে বেঞ্জামিন বুড়ো থুত্তুরে হয়ে জন্মায়, আর বয়স যত বাড়ে ততই তরুণ হতে থাকে। শেষ পর্যন্ত 85 বছর বয়সে কোলের শিশু হয়ে সে চোখ বোঝে। এই চক বাঁশবেরিয়ার আরেক শতায়ু মোহাম্মদ ইশফাকের জীবনে ঘড়িতে কোনো গোলযোগ নেই। তিনি শিশু হয়েই জন্মেছিলেন, আর জীবনের সব ধাপগুলো পেরিয়েই অতি বৃদ্ধ হয়েছেন, কিন্তু এসআইআর তালিকায় উলটপুরন হয়ে গেছেন। চক বাঁশবেরিয়ার 3 নম্বর গুমটি এলাকায় ইশফাকের 4 প্রজন্মের সপরিবারে বসবাস। বাড়িতে 30 জন ভোটার। 2002-এর তালিকায় ইশফাকের ছেলে মেয়ে সব্বার নাম রয়েছে, ইশফাকের নামটাই নেই। এবং মজার ব্যাপার হচ্ছে, দেশভাগের পরেই চটকলের শ্রমিক হিসেবে তিনি হুগলি শিল্পাঞ্চলে এসেছিলেন এবং দেশের সমস্ত নির্বাচনে অংশ নিয়েছেন। তারপরেও তার নাম কাটা গেছে। এবার দেখুন, এটাকে ভুল বলুন ভুল, আর এটাকে একটা স্বাভাবিক ঘটনা বলুন স্বাভাবিক ঘটনা। ভোটার তালিকায় নাম নেই, এই অভিযোগ তো আমরা অতীতে বহু শুনেছি। জেলায় জেলায় এরকম গন্ডা গন্ডা অভিযোগ রয়েছে। এবার তার সঙ্গে ব্র্যাড পিটের ছবির মিল কোথায়? মিল আছে। ওই ব্র্যাড পিটের ছবির বেঞ্জামিনের মতোই
ইশফাকের কেসটাও কিউরিয়াস, বিস্ময়কর। যদিও 2002-এর তালিকায় কারোর নাম না থাকে তাহলে কি হবে, তার একটা বন্দোবস্ত তো আছে। আমরা জানি যে আপনার নাম নেই, কোনো ব্যাপার না, বাবা মায়ের নাম তালিকায় থাকলেই সেই খসড়া তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নামও উঠে যাবে, তাই তো? কিন্তু এখানে ইশফাকের নাম নেই, তার বাবা মায়ের নামও নেই, কিন্তু ছেলে মেয়ের নাম রয়েছে। তাহলে তিনি কি ওই এসআইআর ফর্মের নিচের কলামে নিজের ছেলের নাম টাম লিখবেন? দেখুন, নির্বাচন কমিশনের ফর্মে লেখা রয়েছে আত্মীয়ের নাম লিখতে, মানে যেখানে নিজের নাম নেই 2002 সালে, সেখানে যে আত্মীয়ের নাম আছে তার নাম লিখতে হবে। এবার সঙ্গে লেখা রয়েছে সম্পর্কের কথা। সেদিক দিয়ে দেখলে বাবার সম্পর্কে ছেলের নাম যদি গ্রাহ্য হয়, তাহলে ছেলের সম্পর্কেও বাবার নামটা গ্রাহ্য হওয়া উচিত। কিন্তু প্রশ্ন সেখানে, এটার কোনো উত্তর কারুর কাছে নেই, সবাই ধাঁধায় পড়ে গেছে। নির্বাচন কমিশন কি এই যুক্তি মানবে? কেউ বুঝতে পারছে না। অবশ্য শতায়ু ইশফাকের হাতে তালিকায় নাম তোলার আরও অনেক উপায় আছে। 1947 থেকে বাঁশবেড়িয়ায় বাস করার যে কোনো প্রমাণ পেশ করলেই হয়তো তার নামটা উঠে যাবে। কিন্তু কেসটা যে একটু কিউরিয়াস, বিস্ময়কর, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমার নাম নাই। আচ্ছা, বাঁশবেড়িয়ার মোহাম্মদ ইসফাক খান শতায়ু ভোটার। হাতে ধরা ভোটার কার্ডে জলজল করছে জন্ম তারিখ 1925 সালের 1 জানুয়ারি। মানে মোহাম্মদ ইসফাক খান আরএসএস ও ভারতীয় কমিউনিস্ট পার্টির সমবয়সী। মাস তারিখের হিসেব ধরলে 2 শতায়ু সংগঠনের থেকেও তাঁর বয়স বেশি। রুজি রুটির টানে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবাংলায় এসেছিলেন 1947 বা 48 সালে, এবং তারপর থেকে এখানকারই বাসিন্দা হয়ে গিয়েছেন মোহাম্মদ ইশফাক খান। শতায়ু এই বৃদ্ধ 2002-এও ভোট দিয়েছেন, তার আগেও ভোট দিয়েছেন। 2024-এর যে লোকসভা নির্বাচন বা 2021-এর বিধানসভা নির্বাচন, সবসময় ভোট দিয়ে এসছেন তিনি। वोट तमाम दिए हैं, नाम कटा करते हमको मालूम है। पिछले साल भी दिया है? हाँ। पिछले साल कहाँ वोट हुआ था? यहाँ वोट पुलिस चले गए। पुलिस घर पे? बाबू आए, पुलिस ड्यूटी है, आगे फोटो नहीं। তামাম ইলেকশনে ভোট দিয়েছেন। অতি বৃদ্ধ হওয়ায় 2024-এ বাড়িতে বসে ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর ভোটার তালিকাতেই তিনি বাদ পড়ে গিয়েছেন। নাম ওঠেনি, আমরা এটাই চিন্তা করছি, নামটা ওঠেনি কেন? আমাদের সব ছেলে পেলে সবাইকে নাম, আমার ছেলে আমার উঠেছে, আমার ছেলেও উঠেছে, কিন্তু আমার বাবার নাম ওঠেনি। আমার বাবা 100 বছরে এখানে থাকছে, ওই তো ম্যান হেড ওর আছে, ওর থেকে আমাদের আছে, আমি ওনার থেকে নেই, ও আমার থেকে আছে, আমার ছেলে পেলে আমার থেকে আছে। সব নির্বাচনে লাইন দিয়ে ভোট দেওয়ার পরেও কি করে তালিকা থেকে নাম বাদ পড়লো ভেবে পাচ্ছেন না মোহাম্মদ ইসফাক খান। স্বভাবতই দুশ্চিন্তায় পড়েছে তার পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করে দিক নির্বাচন কমিশন, এবং কিভাবেই বা তার নাম বাদ গেল সেই নিয়েই প্রশ্ন তুলছেন শতায়ু বৃদ্ধ মোহাম্মদ ইসফাক খান। 6 ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার রাস্তায় নামছেন। এর আগে সংবিধান হাতে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন ওই এসআইআরের বিরুদ্ধে। 6 ডিসেম্বর সংহতি যাত্রা করবেন, তার কারণ ওই 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। ওই দিনটা এমনিতেই সংহতি দিবস হিসেবে পালন করে তৃণমূলের সংখ্যালঘু সেল। এবার যুব তৃণমূল বাবরি ধ্বংসের প্রতিবাদে পদযাত্রার আয়োজন করেছে, তারই নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে অভিষেক। এবার তাতে কি হবে? একটা তো খুব পরিষ্কার, সংখ্যালঘু সমাজকে বার্তা দেওয়া হবে যে এই রাজ্যে তৃণমূলই বিজেপির প্রকৃত শত্রু এবং এই সংখ্যালঘুদের প্রকৃত বন্ধু। এবং এটা আরও বেশি করে এই জন্যে বোঝানো হবে কারণ নওশাদ সিদ্দিকীর আইএসএফ, আসাদুদ্দিন ওয়াইসির মিম মুসলিম ভোট কাটার জন্য যে কোনো সময় তাদের সমস্যায় ফেলে দিতে পারে। সেইটার জন্য মানে এই আইএসএফ বা মিমকে নিয়ে মুসলিমদের মনে যাতে কোনো রকম বিভ্রান্তি ঠাঁই না পায়, সেটাকে আটকানোই এখন তৃণমূলের যে একটা বড় মাথা ব্যথার কারণ, সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। এবার মুশকিল হচ্ছে সব মিলিয়ে এই 6 ডিসেম্বর এটা বোধহয় একটা খুব
জটিল দিন হয়ে দাঁড়াচ্ছে, জানেন তো, আমাদের ভারতের ইতিহাসেই জটিল দিন হয়ে দাঁড়াচ্ছে। 6 ডিসেম্বর এই ফরিদাবাদ মডিউলের ওই ডাক্তার জঙ্গিদেরও তো একটা কর্মসূচি ছিল, যেটা ওই জম্মু কাশ্মীর পুলিশ ফাঁস করে দিয়েছে। ওই দিন দেশের 6 জায়গায় 32টা লোকেশনে ধারাবাহিক বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। এবার জঙ্গি মোজাম্মেলের ডায়েরির থেকে সেই পরিকল্পনার কথা জানতে পারেন তদন্তকারীরা। সেই গোয়েন্দা তথ্য আমরা TV9 বাংলার দর্শকদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি। এবার তখন থেকে কিন্তু প্রশ্নটা উঠেছিল যে এতজন শিক্ষিত ডাক্তার তারা ইলেকট্রনিক ডিভাইসের ভরসা না করে ডায়েরিতে পরিকল্পনাগুলো লিখে রাখতে গেল কেন? গোয়েন্দারাই জানিয়েছিল যে গোয়েন্দা বা এথিক্যাল হ্যাকারদের হাতে পরিকল্পনা যাতে ফাঁস না হয়ে যায় সেটা নিশ্চিত করতেই জঙ্গিরা এই ডায়েরি ব্যবহার করেছিল। তাহলে ইন্টারনেটে এই জঙ্গিদের কোনো উপস্থিতি কি ছিল না? ছিল বই কি, ডার্ক ওয়েভে ছিল। হ্যান্ডলারদের সঙ্গে, মানে তাদের যারা চালনা করে তাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ ছিল এই ইন্টারনেটের ব্যাকডোর আর কি, যেটাকে ডার্ক ওয়েভ বলে, সেটার মাধ্যমে। দেখুন, না হলে কয়েকজন ডাক্তার যতই মেধাবী হন না কেন, মানুষ মারার পরিকল্পনা করা কিন্তু অত সহজ নয়। আর পরিকল্পনা যা হয়েছে সেটা তো শিউরে ওঠার মতো। অপারেশন সিঁদুরে ভারতের সুদর্শন চক্র সেটা পাকিস্তানি ড্রোন ভেদ করতে পারেনি। একইভাবে ইউক্রেন যতবার রাশিয়ায় আঘাত আনতে গেছিল ততবার কিন্তু রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম আটকে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেন আঘাতটা এনেছিল কিভাবে? রাশিয়ার ভেতর থেকেই ওই ড্রোন বোঝাই, বিভিন্ন জায়গায় ড্রোন বোঝাই তারা যে ট্রাক দাঁড় করিয়ে রেখেছিল সেখান থেকে ড্রোন উড়িয়ে। সেই একই ছক এই জঙ্গিরা নিয়েছিল। ভারতের ভেতর থেকেই বিস্ফোরক বোঝাই ড্রোন উড়িয়ে তারা আমাদের এখানে ধ্বংসলীলা চালানোর পরিকল্পনা করেছিল এই ডাক্তাররা, এই জঙ্গি ডাক্তাররা। এই ডাক্তার মডিউলের প্রযুক্তিবিদ হচ্ছে জাসির বিলাল ওয়ানি। বাণিজ্যিক ড্রোন কিনে তাকেই অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল ওয়ানি। বাজার চলতে যে ড্রোনগুলো পাওয়া যায়, যেগুলো কিনে বহু লোক ইদানিং ওড়ায় টোড়ায় ছবি তোলে, সেই সব ড্রোনগুলোকে তারা অনেক বেশি ক্ষমতাশালী বানিয়ে দিয়েছিল। ব্যাটারি ফ্যাটারি সব কিছুর ক্ষমতা বাড়িয়ে অনেক বেশি ওজন বহনের উপযুক্ত করে তুলেছিল সেগুলোকে। ট্রায়ালও হয়ে গেছিল। দেখুন, ওই বিস্ফোরণে যে মারা গেছিল সেই উমরের নিজের মরার কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। সে আবার খুঁজে পেতে বিলাল ওরফে দানিশ নামে একজনকে নিয়ে এসেছিল, যাকে ঠিক করবে যে সে মরবে আর কি, এরকম ব্যাপার। তার ব্রেন ওয়াশ করে সব কিছু রেডি করে ওই আলফালা বিশ্ববিদ্যালয়ের কাছে ভাড়া বাড়িতে থাকার ব্যবস্থা করেছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে সে বেঁকে বসে ওই দানিশ, একটা শক্তি চট্টোপাধ্যায় সুরে প্রশ্ন করে বসে যে মরতে পারি কিন্তু কেন মরবো, এবং তারপর শোলের ধর্মেন্দ্রর মতো বলে বসে মরনা ক্যান্সেল। এবার দানিশকে মারতে না পেরেই কি উমর নিজেই ওই বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। দেখুন, কিসের থেকে কি হয় বলা খুব মুশকিল। পরপর এখন একের পর এক তথ্য আসছে, আমরা আপনাদের বলছি। কিন্তু যেটা করেছিল উমর ওই বিস্ফোরণ ঘটানোর আগে বা মরার আগে, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বেশ কিছু ভিডিও তৈরি করেছিল সে, যেখানে সুইসাইড বম্বিং বা আত্মঘাতী বিস্ফোরণের সমর্থন করা হয়েছে, এবং যারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তাদের শহীদ বলা হয়েছে। মানে বুঝতে পারছেন, যাদের খুব সহজে ব্রেন ওয়াশ করা যায়, ধর্মের দোহাই দিয়ে যাদের মাথার মধ্যে এরকম বিধ্বংসী পরিকল্পনা সহজে গুঁজে দেওয়া যায়, তাদের জন্য এই ভিডিওগুলো কত বড় একটা প্রভাবশালী অস্ত্র। ধৃতদের যাদের ধরা হয়েছে তাদের মোবাইল থেকে এই ভিডিও তদন্তকারীদের হাতে এসছে। বুঝতেই পারছেন, এই ভিডিওর তৈরির উদ্দেশ্য হচ্ছে কিশোর বা এই ধরনের ধর্মপ্রাণ মানুষগুলোর মগজ ধোলাই। এটা যদি চলতে থাকে সেটা কত বড় একটা মানে চেন সিস্টেমে ক্ষতি করে যাবে, ভবিষ্যতে কত বড় ক্ষতির রাস্তা খুলে দেবে, বুঝতে পারছেন? এবার এটার মধ্যেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এটা যদি ওই একদম প্রান্তিক, সেই অর্থে শিক্ষার আলো থেকে বঞ্চিতদের জন্য হয়, এখন অবশ্য
সেটার আর কোনো মানে নেই, কারণ যখন এই ডাক্তারদের মডিউলটা একবার ধরা পড়ে গেছে তখন উচ্চশিক্ষিতরা গোটা বিষয়টায় প্রভাবিত হচ্ছে, সেটা তো বোঝাই যাচ্ছে। নর্মালি আমরা এর আগে ওই কাসভের মতো লোকজনকেই দেখেছি প্রভাবিত হতে, এদের সঙ্গে এদের ধাঁচটা আলাদা। হয়তো সেই জন্যেই এই ভিডিওটা ধরে নিতে হবে এই শিক্ষিতদের জন্যে তৈরি। ভিডিওটা ইংরেজিতে, একদম উচ্চারণ কমপ্লিটলি ব্রিটিশ ধাঁচে, মানে ইউরোপ আমেরিকার তরুণ মুসলিমদের জিহাদে টানতে আর কাশ্মীর নিয়ে অপব্যাখ্যা করতেই এই ভিডিও তৈরি করা হয়েছে। মানে জঙ্গিদের পরিকল্পনা ছিল ত্রিমুখী, ধারাবাহিক গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা করা এবং এই ভিডিও তৈরি করে পশ্চিমী বিশ্বের মুসলিম তরুণদের মগজ ধোলাই। এই ভিডিওটা ভারতীয় সমাজে একটা অবিশ্বাস আর ভয়ের অনুভূতি সৃষ্টি করবে। স্বাভাবিকভাবেই ইউরোপ আমেরিকায় যারা অমুসলিম, বিশেষ করে যারা খ্রিশ্চান, তাদের মধ্যেও একটা বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মানে বিষয়টা কিন্তু আর ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রমাণ চান? ফরিদাবাদের ওই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে আজ ইডি হানা দিয়েছে। শাহিন ওমরদের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। এ টাকা পাকিস্তান দেয়নি, পাকিস্তান তো দেউলিয়া ভিখারি। তাহলে সন্ত্রাসের টাকা আসছে কোত্থেকে? আসলে এটা আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ বলে মনে করা হচ্ছে এবং তাতে ভারতও টার্গেট হয়ে গেছে। গোয়েন্দারা কি জানতে পেরেছেন জানেন? তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ওই জঙ্গিদের নিয়ন্ত্রণ করা হচ্ছিল। খেয়াল করে দেখুন, এই অপারেশন সিঁদুরের সময় এই তুরস্কই কিন্তু ভারতের ওই যাবতীয় উপকারের কথা ভুলে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে তাদের সব কিছু অস্ত্রশস্ত্র সাপ্লাই করেছিল, ওখানে জাহাজ পাঠিয়েছিল। সেখান থেকেই আরেকবার এই একইভাবে ভারতের ক্ষতি করার চেষ্টা হলো। ফরিদাবাদের জঙ্গি ডাক্তার উমর 2022-এর মার্চে তুরস্কে সফর করতে গেছিল। যদিও তুরস্ক সরকারিভাবে এগুলোকে অস্বীকার করেছে, কিন্তু অপারেশন সিঁদুরের কথাটা তো আমরা কিছুতেই বলতে পারছি না। এবং যাবতীয় ওই মানে যত জিহাদ বা ইসলাম আর খ্রিস্টান বিশ্বের যুদ্ধের সময় সব কিছুর মূল কেন্দ্র ছিল যে এই তুরস্ক, সেটাও ভুললে চলবে না। এবার সন্ত্রাসের কৌশল বদল দেখুন। পাকিস্তানের ঘাঁটি থেকে জঙ্গিদের চালনা করা হয়েছিল, ভারত অপারেশন সিঁদুরে সেই জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। পাকিস্তানের জঙ্গি যদি তুরস্কে ঘাঁটি গেড়ে ভারতে সন্ত্রাস পরিচালনা করে, তাহলে সেই লোকেশনটা চিহ্নিত করা গেলেও তুরস্কে তো মিসাইল ছোড়া যাবে না, কারণ তুরস্ক নেটোর দেশ। এবার নেটোর শর্ত হচ্ছে একটা দেশ আক্রান্ত হলে বাকি সদস্যরা তার পক্ষে দাঁড়াবে। তাহলে আমেরিকা ফ্রান্সের মতো দেশও তখন ভারতের শত্রু হয়ে যাবে। মানে বুঝতে পারছেন কত জটিল একটা আন্তর্জাতিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আর এই আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগেই এই সন্ত্রাসবাদীরা তাদের ডালপালা মেলছে। ফলে সব মিলিয়ে ঘর থেকে বাইরে, বাইরের থেকে বিশ্বে আমরা বোধহয় খুব জটিল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।